সুমি রান্নাঘরে গিয়ে সবেমাত্র রান্নাবান্না শুরু করে আর এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। তাই সুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার ননদ মালা এবং তার দুই ছেলে মেয়ে মিলি ও বিট্টু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মালা, তুমি এত সকালবেলা এখানে আসলে? কোনো সমস্যা হয়েছে নাকি? আর তোমাকে এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না বৌদি, আমি খুব বিপদে পড়েছি। সকালবেলা আমার মাসি শাশুড়ি মা আমার শাশুড়ি মাকে ফোন করেছিল, কারণ ওনার খুব শরীর খারাপ। আর তুমি তো জানো আমার মাসি শাশুড়ির এই কুল ওই কুলে কেউ নেই, তাই আমার বরকে উনি খুব ভরসা করেন। এ বাবা, সে কি হয়েছে ওনার? আর বলো না, মাসি শাশুড়ির শরীর খারাপ হয়েছে শুনে আমার শাশুড়ি মাও খুব অসুস্থ হয়ে গেছে। তাই আমরা সবাই মিলে এখন ওনার বাড়িতে যাব। আর এখন কিছুদিনের জন্য ওনার বাড়িতে থেকে ওনার দেখাশোনা করতে হবে। তুমি তো ভালো করেই জানো আমার দুটো ছেলে মেয়ে আমাকে খুব জ্বালায়, তাই ভাবলাম তোমার কাছে কিছুদিনের জন্য রেখে যাব। তুমি একটু ওদেরকে দেখে শুনে রাখতে পারবে বৌদি? ননদের এমন কথা শুনে সুমি ভীষণই ভয় পেয়ে যায়, কারণ সুমি মোটেই বাচ্চা সামলাতে পারে না। এমনকি সে নিজেও এখনো বাচ্চা জন্ম দেওয়ার কথা ভাবতে পারে না, কিন্তু এখন ননদের কথা সে কিছুতেই ফেলতে পারে না। তাই সে বাধ্য হয়ে বলে, তুমি চিন্তা করো না মালা, তুমি মিলি আর বিট্টুকে আমার কাছে রেখে যাও, আমি ওদেরকে ঠিক সামলে নেব। আর দিনের বেশিরভাগ সময় ওরা তো স্কুলেই থাকবে, তাই আমার কোনো চিন্তা নেই। না না বৌদি, স্কুলে থাকবে কি বলছো? ওরা এত দুষ্টু, ওদেরকে স্কুল থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিয়েছে, তাই ওরা বাড়িতেই থাকবে। এই বলে মালা তার দুই ছেলে মেয়েকে বৌদির কাছে ছেড়ে দিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর এরকম দুটো বিচ্ছু বাচ্চা বাড়িতে সারাদিন উপদ্রব করবে ভেবে সুমির পিলে একেবারে চমকে ওঠে। কিরে মিলি, বিট্টু, তোরা কি খাবি? তোদেরকে নুডলস বানিয়ে দেব না অন্য কিছু খাবি আমাকে বল। আর শোন, আমি কিন্তু এখন সারাদিন অনেক কাজ করব, তাই আমাকে একদম জ্বালাতন করবি না, কেমন? না না মামি, আমরা জ্বালাতন করব না, কিন্তু আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে না। আমি এখন গরম গরম পিৎজা খাবো, তুমি আমাকে চিকেন পিৎজা বানিয়ে দাও। না মামি, আমি পিৎজা খাবো না, তুমি আমাকে গরম গরম কচুরি আর তরকারি বানিয়ে দাও, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো। এভাবে দুই বাচ্চা দুই ধরনের খাবার খাওয়ার জেদ করলে সুমি প্রথম দিনই খুবই বিপদে পড়ে, কারণ সে ভালো করেই জানে এখন যদি সে দুই বাচ্চার পছন্দ মতো খাবার বানিয়ে না দেয় তাহলে তার শাশুড়ি মা তাকেই বকাবকি করবে। ঠিক আছে, তোরা দুজনে শান্ত হয়ে আমার ঘরে গিয়ে বস, আমি তোদের জন্য পিৎজা, কচুরি, তরকারি আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ, ঘরে কিন্তু দুষ্টুমি করবি না, কেমন? তোর মামা যদি দেখে তোরা ঘরে দুষ্টুমি করেছিস তাহলে অফিস থেকে এসে কিন্তু খুব রেগে যাবে, আর কোনো জিনিসে হাত দিবি না, কেমন? এই বলে সুমি মিলি এবং বিট্টুকে নিজের ঘরে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে নিজে রান্নাঘরে গিয়ে দুই বাচ্চার জন্য ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে। কিন্তু এমন সময় হঠাৎই সে নিজের ঘরে জিনিসপত্র ভাঙাচোরার শব্দ শুনতে পায়। আর এরকম জিনিসপত্র ভাঙাচোরার শব্দ পেয়ে সুমি খুবই ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে যায়। আর সে দেখে যে তার দুই ননদের ছেলে মেয়ে ঘরের ফুলদানি থেকে শুরু করে দামি দামি আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে ফেলেছে। একি, তোরা আমার ঘরের কি অবস্থা করেছিস? তোদেরকে আমি বারবার বললাম শান্ত হয়ে বসতে, আর তোরা 2 মিনিটের মধ্যে আমার ঘর একেবারে লন্ডভন্ড করে দিলি। আমরা ইচ্ছে করে করিনি কিছু মামি, আমরা যখন তোমার ঘরে এলাম একটা বড় ককরোচ দেখতে পেয়েছি, আর ওই ককরোচটাকে মারতে গিয়ে কখন যে তোমার ঘরের জিনিসগুলো ভেঙে গেছে আমরা বুঝতেই পারিনি গো। ওই দেখো মামি, তোমার পেছনে ককরোচটা ঘুরছে। এই বলে বিট্টু পায়ের থেকে জুতা খুলে সে আরশোলার দিকে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে সেই জুতা গিয়ে দেওয়ালে টাঙানো সুমি এবং সুমির বর সুজয়ের বিয়ের ফটোতে আঘাত করে, আর সাথে সাথে সেই ফটো ভেঙে চুরমার হয়ে যায়, যা দেখে সুমির চোখে জল চলে আসে। গেল, আমার বিয়ের ফটোটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। তোরা যে এত দুষ্ট আমি ভাবতেও পারিনি। এবার আমি কি করব? সুমিকে এরকম কাঁদতে দেখে মিলি এবং বিট্টু সেখান থেকে পালিয়ে তার দিদা এবং দাদুর ঘরে চলে যায়। আর সুমি যখন তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কাছে গিয়ে মিলি এবং বিট্টুর নামে নালিশ করে, তখন সে দেখে যে দিদা এবং দাদু নাতি নাতনিকে বকাবকি না করে বরঞ্চ তাদেরকে আদর করছে। আপনারা ওদেরকে আদর করছেন? আপনি জানেন ওরা আমার ঘরটা একেবারে তছনছ করে এসেছে, এমনকি আমার বিয়ের ফটোটা পর্যন্ত ভেঙে দিয়েছে। ঠিক আছে বৌমা, এতে কান্নাকাটি করার কি আছে? এরা তো ছোট বাচ্চা, এরা কি আর অত বোঝে? তোমার বিয়ের ফটো ভেঙে গেছে, ওটা আবার বাঁধিয়ে নেওয়া যাবে। তুমি বেকার বেকার এদেরকে বকাবকি করবে না। এমন কথা শুনে সুমির কিছু করার থাকে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন মিলি এবং বিট্টু দুজনে মিলে সুমিকে একেবারে নাজেহাল করে তোলে। আর একদিন সুমি মিলি এবং বিট্টুকে ব্রেকফাস্ট খাওয়াতে বসে। এমন সময়
বৌমা, আমার চশমাটা দেখেছো? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আর চশমা ছাড়া আমি সকালবেলা ঘুম থেকে উঠে পেপার পড়তেও তো পারি না। আমার চশমাটা কই গেল কি জানি। না, আমি তো বলতে পারবো না বাবা, আপনার চশমা কোথায় গেল কি জানি। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। এই বলে সুমি শ্বশুর মশাইয়ের চশমা খুঁজতে চলে যায়, কিন্তু চারিদিকে খোঁজার পরেও সে চশমা কোথাও খুঁজে পায় না। আর তখন সে ভালো করে বুঝতে পারে যে এই চশমা হারানোর পেছনে বিট্টু এবং মিলির হাত আছে। তাই তখনই সে মিলি এবং বিট্টুকে চশমার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। আর অশোকবাবু এটা দেখে খুবই বিরক্ত বোধ করে। এ কি বৌমা, আমি তোমাকে চশমা খুঁজে দেওয়ার কথা বললাম, আর তুমি এসে আমার নাতি নাতিকে জিজ্ঞাসা করছো কেন? ওরা কি করে জানবে আমার চশমা কোথায়? বেকার বেকার ওদেরকে কেন টানছো? কারণ ওরাই আপনার চশমা নষ্ট করেছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাবা। সুমি এরকম জোর গলায় কথা বললে বিট্টু এবং মিলি দুজনেই কেঁদে ফেলে। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাদের দুজনের টিচার খেলার খুব ইচ্ছা হয়েছিল। তাই তারা চারিদিকে চোখে পড়া চশমা এবং লাঠি খুঁজতে শুরু করে। আর এমন সময় বিট্টু, ওই দেখ, টেবিলের উপর দাদুর চশমা রাখা আছে আর দিদার লাঠি রাখা আছে। টেবিলের পাশে দেখ, চল আমরা চশমা আর লাঠি নিয়ে টিচার খেলি। মিলির কথা শুনে বিট্টু রাজি হয়ে যায়। আর তখনই তারা চশমা এবং লাঠি নিয়ে টিচার খেলতে শুরু করে। আর খেলার মাঝখানে তারা দুজনেই দুষ্টুমি করতে শুরু করে। আর এমন সময় লাঠির বাড়ি লেগে চশমাটা একেবারে ভেঙে দুই টুকরো হয়ে যায়, যা দেখে দুই ভাই বোনই খুবই ভয় পেয়ে যায়। তাই তারা সেই ভাঙা চশমাটা বাগানে গাছের গোড়ায় লুকিয়ে রেখে আসে। দেখেছেন বাবা, আপনার নাতি আর নাতনিকে দেখুন, এবার কিছু বলুন। এতক্ষণ তো বলছিলেন বেকার বেকার আমি ওদের নামে দোষ দিচ্ছি। এমন কথা শুনে অশোকবাবু চুপ করে থাকে। আর সুমি তখনই তার শ্বশুর মশাইয়ের সঙ্গে বাগানে যায়। আর তারা দেখে যে সত্যিই বাগানে গাছের গোড়ায় চশমা ভেঙে পড়ে আছে। কিন্তু এত কিছু দেখার পরেও অশোকবাবু তার নাতি নাতনিকে শাসন করে না। ঠিক আছে বিট্টু, মিলি, এরকম করে কান্নাকাটি করতে নেই। আমার চশমা ভেঙে গেছে তো কি হয়েছে? ওটা তো এমনিতেই পুরানো হয়ে গিয়েছিল। এই বলে অশোকবাবু তার নাতি এবং নাতনিকে কোলে তুলে আদর করে। আর যা সুমি মোটেই পছন্দ করে না, তাই সে রাগ করে নিজের ঘরে চলে যায়। আর এমন সময় সুমির মা তাকে ফোন করে। আর বলো না মা, গত 5 দিন ধরে আমার ননদের 2 ছেলে মেয়ে আমার বাড়িতে পড়ে আছে আর শুধু আমাকে জ্বালাতন করছে। আমার মাথার চুল একেবারে খাড়া হয়ে যাচ্ছে। আর তার উপর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওই বাচ্চা দুটোকে একেবারে মাথায় করে রেখেছে। একটু যদি ওদের সময় মতো শাসন করে তাহলে ওরা এতটা বাদর হতে পারে না। এভাবে সুমি তার ননদের 2 বাচ্চার নামে মায়ের কাছে নালিশ করে। কিন্তু এমন সময় পারমিতা দেবী তার সমস্ত কথা শুনতে পায়। তোমার এত বড় সাহস, তুমি আমার নাতি নাতনির নামে নিজের মায়ের কাছে নালিশ করছো, পিএনপিসি করছো তুমি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার মেয়ের 2টো বাচ্চাকে সহ্য করতে পারো না। ওরা তো ছোট বাচ্চা, একদিন দুদিন পরেই তো বাড়ি চলে যাবে। ছি বৌমা, ছি। এই বলে পারমিতা দেবী তার বৌমার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। যার ফলে সুমি ভয়ে ভয়ে ননদের 2 ছেলে মেয়ের প্রতি ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে। আর একদিন যখন সুমি ঘর ঝাড় দেয়, এমন সময় তার ননদের মেয়ে মিলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বড়দের মতো সাজগোজ করার চেষ্টা করে। আর এরকম করতে গিয়ে সে তার মামির বড় দামি লিপস্টিক একেবারে ভেঙে 2টো করে দেয়। একি মিলি, তুই আমার এত দামি লিপস্টিক ভেঙে ফেললি? তুই জানিস না যে বাচ্চারা কখনো লিপস্টিক পরে না? তোর মা তোকে কিছু শেখায়নি বল? না মামি, মা আমাকে শেখায়নি। আমি যখন মামার বাড়ি আসবো বলে লিপস্টিক পরছিলাম, তখন মা বলেছে এখন লিপস্টিক পরতে হবে না, মামার বাড়িতে গিয়ে তোর মামির লিপস্টিক পরবি। তাই আমি এখন তোমার লিপস্টিক পরছি। এই বলে মিলি সেই ভাঙা লিপস্টিক ফেলে দৌড়ে পালিয়ে যায়। আর সুমি এমন সময় খুবই রেগে যায়, কিন্তু সে কাউকে রাগ দেখানোর জায়গা পায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন মালা তার বাপের বাড়িতে ফিরে আসে, কারণ সে তার 2 বাচ্চাকে এখন বাড়িতে নিয়ে যেতে চায়। বৌদি, তুমি আমাকে বাঁচালে গো। তুমি যদি এই কদিন আমার 2 বাচ্চাকে না দেখতে, তাহলে আমি খুব বিপদে পড়তাম। আর আমার 2টো বাচ্চা তোমাকে বেশি ডিস্টার্ব করেনি তো? না না, তোমার 2 বাচ্চা আমাকে ডিস্টার্ব করবে কেন? ওরা তো খুব ভালো। আর তুমি কেন ওদেরকে আমার কাছে রেখে গেছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আসলে তোমরা 10 দিনের জন্য গোয়াতে ঘুরতে গিয়েছিলে তো, ওখানে যদি দুজনকে নিয়ে যেতে তাহলে তোমাদেরকে খুব বিরক্ত করতো। সেই জন্য তুমি ওদেরকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছিলে। আমি ঠিক বললাম তো?
সুমির কথা শুনে মালা খুবই ভয় পেয়ে যায়, কারণ মালা তার মাসি শাশুড়ি মায়ের শারীরিক অসুস্থতার নামে মিথ্যা কথা বলে নিজের শাশুড়ি মা এবং স্বামীকে নিয়ে গোয়া ঘুরতে যায়। আর যাতে তার দুই ছেলে মেয়ে তাকে উপদ্রব না করতে পারে তাই সে তাদেরকে বাপের বাড়িতে রেখে যায়। কিন্তু সে যখন গোয়াতে ঘুরতে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করে তার আগেই বাপের বাড়ির লোকেদেরকে ব্লক করে দেয়। কিন্তু তবুও তার বৌদি কিভাবে বিষয়টা জানতে পারলো সেটা ভেবে মালার মাথা একেবারে খারাপ হয়ে যায়। বৌদি, তুমি ভুল ভাবছো। আর তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি গোয়ায় কবে ঘুরতে গেলাম? তুমি হয়তো অন্য কাউকে দেখেছো। একদম মিথ্যে কথা বলবে না মালা। তুমি যদি আমাকে সত্যি কথা বলে যেতে তবুও আমি তোমার দুই ছেলে মেয়েকে রাখতাম, কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? সুমির কথা শুনে তার শাশুড়ি মা পারমিতা দেবী এবং শ্বশুর মশাই অশোকবাবু দুজনেই খুবই অবাক হয়, আর তারা সুমির কোনো কথা বুঝতে পারে না। আর এমন সময় সুমি তার ননদের পরিবারের গোয়াতে ঘুরতে যাওয়ার ফটো সবাইকে দেখায়, আর যা দেখে মালা খুবই লজ্জায় পড়ে। আর এমন সময় পারমিতা দেবী এবং অশোকবাবু দুজনেই মালার উপর রেগে যায়। তুমি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছো ঠিকই, কিন্তু তুমি ভুলে গেছো যে সোশ্যাল মিডিয়াতে আমার বোন তোমার ফ্রেন্ডে আছে, আর আমার বোনকে তুমি ব্লক করতে ভুলে গেছো। আর আমার বোনই সব ফটো দেখেছে আর ওর সমস্ত ফটোগুলো আমাকে ফরওয়ার্ড করেছে। আসলে গতকাল রাত্রিবেলা সমস্ত ফটোগুলো ফরওয়ার্ড করার পর সুমির বোন রুমি তার দিদিকে ফোন করে। কিরে দিদি, তোর কি খবর? তুই কি তোর ননদের পরিবারের সঙ্গে গোয়াতে ঘুরতে গেছিস? তোর ননদ তো গোয়াতে ঘুরতে গিয়ে দারুণ দারুণ ফটো দিচ্ছে, কিন্তু কোনো ফটোতে ওদের বাচ্চা দুটোকে দেখতে পেলাম না। কি ব্যাপার বলতো? কি বলছিসটা কি? আমার ননদের মাসি শাশুড়ি মায়ের শরীর খারাপ, ওরা তো মাসিমার বাড়িতে গেছে, আর বাচ্চা দুটো তো আমার কাছে আছে, আমি ওদের দেখাশোনা করছি। এমন কথা শুনে রুমি ভীষণ পরিমাণে অবাক হয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা সব সত্যি ঘটনা বুঝতে পারে। কিন্তু এখন মালা কিভাবে সবার কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না, তাই সে লজ্জাবশত তার দুই ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে মালা কখনো বাপের বাড়িতে গিয়ে তার দুই বাচ্চাকে বৌদির দায়িত্ব দিয়ে আসে না। তবে সত্যি যখন মালার কোনো অসুবিধা হয় তখন সুমি তার দুই বাচ্চাকে অবশ্যই দেখাশোনা করে। জয়া সবেমাত্র বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছে। শ্বশুর বাড়ি বলতে যেটা বোঝায় প্রকৃত অর্থে সেরকম বাড়ি তাদের ছিল না। তাদের একটাই ঘর, সেই একটা ঘরে রান্না খাওয়া ঘুম সবকিছুই হতো। ওই একটা ঘরেই জয়ার স্বামী, শ্বশুর মশাই, শাশুড়ি মা, যা, ভাসুর এবং তাদের মেয়ে মিনি থাকতো। জয়ার শাশুড়ি মা ভেবেছিল জয়া তাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না, কিন্তু বিয়ের পরের দিন থেকেই জয়া সবাইকে এত আপন করে নিয়েছিল যে তার একটা ঘরে এতজন মিলে থাকা নিয়ে কোনো সমস্যাই হয়নি। কিন্তু তার যা মালা সুযোগ পেলেই জয়াকে কথা শোনাতে ছাড়তো না। আমার দেওরেরও বলিহারি চাই। দেখছি একটা ছোট্ট ঘরে এতজন মিলে থাকছি, তারপরেও কি করে একজনকে বিয়ে করে নিয়ে চলে এলো? অন্তত নিজে রোজগার করে একটা ঘর বানাতে পারতো, তারপরে তোমাকে নিয়ে আসতো। আমার হয়েছে যত জ্বালা। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না দিদি, আমি যেমন অ্যাডজাস্ট করে নিয়েছি তেমন তুমিও একটু অ্যাডজাস্ট করে নাও। আর উপরওয়ালা চাইলে আমরা ভবিষ্যতে ঠিক একটা বড় বাড়ি বানাতে পারবো। ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে কেউ লাখ টাকার স্বপ্ন দেখে জানতাম না। বিয়ে করে তো 1 মাস হতে চললো, তোমার বর তো তোমাদের জন্য একটা আলাদা করে খাটও কিনতে পারলো না, আবার বাড়ি বানানোর স্বপ্ন দেখছে। যত সব। আমি অনেকক্ষণ থেকে সহ্য করছি। তুমি সেই কখন থেকে নতুন বৌমাকে অপমান করছো। তোমার যখন এতই সমস্যা, তুমি তোমার স্বামীকে বলে আর একটা ঘর বানানোর ব্যবস্থা করো। ও তো আমাদের বড় ছেলে, ওর ভাইয়ের আগে ওর তো আমাদের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া উচিত ছিল। নন্দা দেবীর কথা শুনে মালা আর কিছু বলতে পারে না। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন জয়ার ফোনে একটা কল আসে। ফোনে জয়ার বাবা তাকে জানায় যে বাড়ির টাকা শোধ করতে না পারায় তাদের বাড়ির মালিক সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় কি করবে কিছু বুঝতে না পেরে জয়ার বাবা সুধীর বাবু জয়াকে ফোন করে বলে। বাবার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে জয়া খুবই কাঁদতে থাকে। এবার কি হবে মা? আমার বাবা মা ছোট বোন কোথায় থাকবে? বাবা মা রাস্তায় থাকতে পারলেও একটা মেয়ে কখনো সারাদিন সারা রাত রাস্তায় থাকতে পারে? এটা কতটা বিপজ্জনক বলুন তো। তোমার বাবা মা বোন রাস্তায় কেন থাকতে যাবে? আমরা আছি তো। আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর না থাকুক, আমাদের মাথার উপর তো ছাদ আছে। তুমি ওনাদেরকে এখানেই ডেকে নাও, আমরা সবাই মিলে একই ঘরে থাকবো। বাহ, ভাড়া মেটাতে পারবে না তোমার বাবা, আর তার জন্য খেসারত দিতে হবে আমাদের?
বেশ ভালোই তো ফোন দিয়ে এঁটেছো। এমনিতেই 8 জন মিলে থাকতে আমাদের দম বন্ধ হয়ে আসে, তার উপরে তুমি আরো 3 জনকে বাড়িতে আনার ব্যবস্থা করে নিলে। তোমার মুখ থেকে কি কখনো ভালো কথা বেরোয় না? যখন যা মন চায় তাই বলতে থাকো কেন? তোমার বাবা মায়ের সাথে এমন কিছু হলে তুমি তাদেরকে নিজের কাছে এনে রাখতে না, নাকি রাস্তায় থাকতে বলতে? এই কথা শুনে মালা চুপ করে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও জয়ের বাবা মা এবং বোন তাদের বাড়িতে চলে আসে। জয়ের বাবা মা এবং বোন তাদের বাড়িতে আসলে মালা ছাড়া প্রত্যেকেই তাদেরকে খুব যত্ন এবং আপ্যায়ন করে। জয়ের বাবা মাকে মালা মোটেই পছন্দ করত না। মালা যখন তখন জয়ের বাবা মাকে এবং বোনকে অপমান করতে থাকে, কখনো জেনে বুঝে আবার কখনো না জেনে। একদিন, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বাবা কালকে যে নতুন কর্নফ্লেক্সটা এনেছে, আমাকে সেটাই খেতে দাও, আমার খুব খেতে ইচ্ছে করছে। আস্তে কথা বল, এমনিতেই ঘরের মধ্যে এতগুলো লোক, তোকে খেতে দেখে বাকিরাও যদি খেতে চায় তখন তো ওদেরকেও দিতে হবে। তোর বাবা কি সবাইকে খাওয়ানোর জন্য এনেছে? আশ্চর্য মেয়ে একটা। মালার কথা শুনে জয়া এবং তার বাড়ির লোকেরা খুবই কষ্ট পায়। কিছুক্ষণের মধ্যেই মালার স্বামী বিজয় বাড়ির সকলের জন্য নানান রকমের চপ এবং মুড়ি নিয়ে আসে। বিজয় টাকা খরচা করে সবার জন্য খাবার এনেছে দেখে মালা খুবই রেগে যায়। তুমি তো জানো এখন আমাদের বাড়িতে লোক বেশি, তবুও তুমি এত কিছু আনতে গেলে? তোমার কি পয়সা বেশি হয়েছে? বেশি হলে আমাকে দিয়ে দাও, আমি কয়েকটা সোনার গহনা বানিয়ে রাখি, তাহলে হয়তো আমার স্বামীর কঠোর পরিশ্রমের টাকা আমার কাছেই থাকবে, লোককে খাইয়ে শেষ হবে না। দাদা তো এরকম মাঝে মাঝে আনে, আজকে শুধু আমার বাড়ির লোকের জন্য 6টা চপ বেশি এনেছে, তাই বলে তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে দিদি? দাদা তুমি আমাকে বলো, তোমার 6টা চপের জন্য কত টাকা খরচ হয়েছে? মুকুল বাড়িতে এলেই আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। ছি মালা ছি, তোমার জন্য আজ আমার ছোট ভাইয়ের বউ আর তার বাড়ির লোকের সামনে আমাকে অপমানিত হতে হলো। নিচে নামতে নামতে এতটা নিচে নেমে যেও না, উপরে ওঠার আর কোনো রাস্তাই থাকবে না। বিজয়ের কথায় মালা খুবই অপমানিত বোধ করে। সে কাউকে কিছু না বলে ঘরের বাইরে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। কিছুদিন ধরে মালা ঘরের কোনো কাজেই জয়াকে আর সাহায্য করত না। ঘরে 3 জন লোক বেড়েছে বলে মালা এমন ব্যবহার করে যেন তার খাটনি, রান্নাবান্না করা এবং বাকি সবকিছুই 3 গুণে বেড়ে গেছে। মালা কখনো কখনো নিজের কাজ জয়ের মা এবং বোনকে দিয়েও করিয়ে নিত। জয়ের মা কুসুম দেবী আর বোন সোনালী সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করত। সবসময় পায়ের উপর পা তুলে খাটের উপর বসে থাকতে লজ্জা করে না? এতগুলো দিন ধরে দিদির শ্বশুর বাড়িতে পড়ে আছো, কখনো মনে হয় না যে একটু হাতে হাতে কাজগুলো করে দিই? বিনা পয়সায় খেয়ে দিয়ে চেহারা বাড়াতে দিদির বাড়িতে এসেছো নাকি? তুমি সবসময় আমাদেরকে এভাবে অপমান করো কেন? তুমি যখন যেটা বলো আমরা তো তখন সেটা করে দিই। এমনকি তুমি আমার বয়স্ক মাকে দিয়েও কাজ করাও, আমরা সে কথা কাউকে কিচ্ছু বলি না, তাও তুমি উঠতে বসতে আমাদের অপমান করো। মেয়ে শ্বশুর বাড়িতে এসে বাবা মাকে জলও খেতে নেই, আর সেখানে তোমরা দিনের পর দিন থাকছো, ফ্রিতে খাচ্ছ। এরপরেও আমার নামে নালিশ করার মুখ তোমাদের আছে? ওসব বড় বড় কথা না বলে এখন বাড়িতে কেউ নেই, এটাই সুযোগ। ঘরটা ভালো করে মুছে দাও, একটাও তুলে যেন না লেগে থাকে বলে দিলাম। সোনালী ঘর মুছছে এমন সময় জয়া এবং তার শাশুড়ি মা দুজনেই বাজার থেকে ফিরে আসে। সোনালীকে কাজ করতে দেখে জয়া খুবই অবাক হয়। কি হলো বোন, তুই কাজ করছিস কেন? তোকে কি আমি কাজ করতে বলেছি? এইটুকু একটা বাচ্চা মেয়ে, তোকে এত কাজ করতে কে বলেছে? তুই চুপচাপ খাটের উপর গিয়ে বসে পড়। কেউ বলেনি দিদি, আসলে আমরা সবাই নিচে ঘুমাই তো, তাই আমার মনে হলো ঘরটা একটু ভালো করে পরিষ্কার করা উচিত, তাই আমি নিজেই মুছে দিচ্ছি। সোনালী এই কথা বললেও নন্দা দেবী বা জয়া কেউই তার কথায় বিশ্বাস করে না। তারা জানে সোনালীকে দিয়ে এমন কাজ কে এবং কেন করাতে পারে। আমার দিকে ওভাবে আপনারা তাকাবেন না। আমি যদি ওদেরকে ঘরের একটু কাজ করতেও বলি তাতে দোষটা কি? ওদের জন্য আমাকে যে বেশি বেশি রান্না করতে হচ্ছে, তার বেলা প্রত্যেকদিন 10টা করে রুটি বেশি বানাচ্ছি। আমার খাটনি আপনাদের চোখে পড়ে না, তাই না? তোমার অসুবিধা হচ্ছে যখন তুমি আগে বলতে পারতে। ঠিক আছে, আজ থেকে আমি সব রান্না বান্না করব, তোমাকে কিছু করতে হবে না। জয়ার কথা শুনে মালা যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাতে জয়ের বাবা মাকে অপমানিত না হতে হয় সেই জন্য জয়া একা হাতে সমস্ত কাজ করা শুরু করে। কাউকে কিছু করতে দেয় না এবং কারোর থেকে কোনো রকম সাহায্য নেয় না। এত কিছুর পরেও মালা খাওয়া দাওয়া নিয়ে, ঘুমানো নিয়ে সবকিছুতেই অস্বস্তি দেখাতে থাকে আর সবার সামনে জয়ার বাবা মাকে অপমান করতে থাকে। একদিন
খুব খিদে পেয়েছে। আজকে আমার জন্য 2টো রুটি বেশি বানাস তো মা জয়া। সারাদিন বাইরে বাইরে ঘুরে আজ একটু বেশি খিদে পেয়ে গেছে। কি করতে সারাদিন বাইরে বাইরে ঘোরেন? প্রত্যেকদিন তো বলেন টাকা জোগাড় করতে বাইরে বেরোচ্ছেন। এখানেই থাকতে থাকতে প্রায় 1 মাস হয়ে গেল। আজ অব্দি তো 10টা টাকাও কারোর হাতে দিতে দেখলাম না। অথচ খাবার বেলায় আপনার বেশি বেশি চাই। এটা শুধু আপনার মেয়ের সংসার নয়, আমার স্বামীও এই সংসারের জন্য টাকা দেয়। আমাকে ক্ষমা করে দাও গো। আজ আমি অক্ষম বলেই নিজের মেয়ের শ্বশুর বাড়িতে সেইভাবে পড়ে আছি। তবে আমি সত্যিই টাকা জোগাড় করার চেষ্টা করছি। টাকা জোগাড় হয়ে গেলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। আমার বাবা মা তো বিপদে পড়ে এখানে এসেছে, কয়েকদিন পরে তো ওরা চলেই যাবে। তুমি শুধু শুধু এভাবে সবসময় ওনাদেরকে বলে ওনাদেরকে এভাবে অপমান করো না। আমার এসব শুনতে খুব কষ্ট লাগে। কষ্ট যখন লাগে তখন ব্যবস্থা করে বাবা মাকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছ না কেন? আমাদের সবার চেয়ে এভাবে একসঙ্গে থাকতে কষ্ট হচ্ছে, সেটা তুমি বুঝতে পারো না? শাশুড়ি মা কিছু বলছেন না ঠিকই, আমিও কিছু বলবো না এ কথা ভেবো না। তোমরা আমাদের জন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। আমি চেষ্টা করছি, সুবিধা হলেই আমরা ঠিক চলে যাব। আপনাদের তো আরো আগে ব্যবস্থা করা উচিত ছিল। আপনারা জানেন না আমাদের একটাই ঘর, এই একটাই ঘরে এতজন মিলে থাকা যায়? যখন থেকে আপনারা এখানে এসেছেন থাকছেন তখন থেকে আমার ছেলে মেয়ের পড়াশোনাও হয়নি। ঘরে এত লোক থাকলে ওরা পড়বে কোথায়? মালার কথা শুনে সুধীর বাবু আর জয়া দুজনেই খুবই কষ্ট পায়। সব সমস্যার সমাধান করতে সুধীর বাবু এই বৃদ্ধ বয়সে দিনমজুরির কাজে লেগে পড়ে। জয়া অনেকবার বারণ করা সত্ত্বেও সুধীর বাবু তার কোনো কথা শোনে না। তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবে ভেবে সুধীর বাবুর স্ত্রী কুসুম দেবীও তার সঙ্গে দিনমজুরির কাজে লেগে যায়। তারা সারাদিন কাজ করে বাড়িতে এসে আধপেটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, যাতে খাওয়া দাওয়া নিয়ে তার মেয়ে শ্বশুর বাড়িতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়। একদিন সুধীর বাবু বাড়ি ফিরে দেখে মালার মেয়ে মিনি যেখানে বসে আছে তার ওপরের পাখাটা কেমন যেন নড়বড় করছে। পাখাটা মিনির গায়ের উপরে পড়বে এমন সময় সুধীর বাবু মিনিকে সেখান থেকে সরিয়ে নেয়। মিনি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আমাকে বল, তোর কোথাও লেগেছে? আমার কোথাও লাগেনি মা, তুমি চিন্তা করো না। কাকিমণির বাবা আমাকে বাঁচিয়ে নিয়েছে, আমি একদম ঠিক আছি। কাকিমার বাবা ঠিক টাইমে না এলে আমার মাথার উপরেই পাখাটা পড়ে যেত। মিনির কথা শুনে মালা খুবই লজ্জিত বোধ করে। তার পুরানো সব কথা মনে পড়তে থাকে, যে সে কিভাবে দিনরাত জয়ার বাড়ির লোককে অপমান করে এসেছে। আর আজকে তাদের জন্যই মালার মেয়ের প্রাণ বেঁচে গেছে। সুধীর বাবু যদি সঠিক সময় বাড়িতে না আসতো তাহলে আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে যেত। এই সমস্ত কথা ভেবেই মালা শিউরে ওঠে। অন্যদিকে মিনিকে বাঁচাতে গিয়ে সুধীর বাবুর হাতে পাখা পড়ে গিয়ে বেশ কিছুটা চোট লাগে। মালা দুহাত জোর করে সুধীর বাবুর কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন কাকা বাবু, আমি না বুঝে আপনাদেরকে অনেক অপমান করেছি। আপনারা কতটা অসহায় হয়ে আমাদের বাড়িতে এসেছিলেন আমি সব ভুলে গেছি। আর আজকে আপনি আমার মেয়ের প্রাণ বাঁচিয়ে আপনাদের ঋণ শোধ করে দিলেন। ঋণ শোধ করার জন্য তো আমি তোমাদেরকে বাঁচাইনি মা। ও তো আমার নিজের নাতনির মতোই। আমি থাকতে ওর ক্ষতি হবে সেটা আমি কখনোই হতে দিতে পারি না। আর রইল বাকি ঋণের কথা, সেই ঋণ আমি আজই শোধ করে দেব। তুমি তো নিজের মেয়ের বাড়িতে ছিলে বাবা, তাহলে তোমার আবার কিসের ঋণ? আজই শোধ করে দেবে মানে? এসব তুমি কি বলছো? এই কয়েকদিনে স্বামী স্ত্রী মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা বেশ কিছু টাকা জমিয়ে নিয়েছি। সেই টাকা মহাজনকে দিয়ে আমরা নিজেদের বাড়িও ফেরত পেয়ে গেছি। তাই এখানে থেকে আর ঋণের বোঝা বাড়াবো না। এই নিন বিনোদ বাবু, এখানে বেশ কিছু টাকা আছে। এতদিন থাকা খাওয়া খরচা বাবদ আমার যেটুকু সাহায্যের দরকার ছিল আমরা তো পেয়েইছি, তাই একেবারেই সমস্তটা দিয়ে দিচ্ছি। এই বলে সুধীর বাবু জয়ার শ্বশুর মশাই বিনোদ বাবুর হাতে বেশ কিছুটা টাকা তুলে দেয়। সেই সঙ্গে এতদিন তাদের বাড়িতে থাকতে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। বিনোদ বাবু কিছুতেই টাকাটা নিতে না চাইলেও সুধীর বাবু জোড়াজুড়িতে টাকাটা নিতে বাধ্য হয়। সুধীর বাবু, কুসুম দেবী এবং তাদের মেয়ে সোনালী প্রত্যেকেই জয়ার শ্বশুরবাড়ির সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ঘটনার পর থেকে জয়ার শ্বশুরবাড়ির সকলেই নিজেদের জন্য আরো কয়েকটা ঘর তৈরি করার পরিকল্পনা করতে শুরু করে।